আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকস হলো ব্যাংকিং অফ রোড। রোডে যে ব্যাংকিং করা হয়, রোডের এক প্রান্ত, রাস্তার এক প্রান্ত একটু উঁচু করে রাখা হয়, এটা কেন করা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। এটা নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তখন তার তার উপর কী কী বল কাজ করে এটা আমাকে দেখতে হবে। প্রথমে দেখি, একটা বস্তু যদি একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, ধরি ভি বেগে ঘুরতেছে, ভি বেগে ঘুরতেছে, এখানে কিন্তু ভি একটা সমবেগে ঘুরতেছে। ভি এর মান চেঞ্জ না হলেও ভি এর দিক প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এখানে ভি এর দিক এই দিকে, এখানে ভি এর দিক এই দিকে, এখানে ভি এর দিক এই দিকে, মানে ভি এর দিক পরিবর্তন হইতেছে। এখন আমরা জানি কি, বেগের পরিবর্তন যদি হয় তাহলে একটা ত্বরণ কাজ করে। এখন এক্ষেত্রে বেগের মান যেহেতু পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র দিকের পরিবর্তনের জন্য এখানে একটা বল কাজ করতেছে, সেটা হলো কেন্দ্রমুখী বল। এখানে কেন্দ্রমুখী বল, প্রতি মুহূর্তে কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল ক্রিয়া করতেছে এই বেগের দিক পরিবর্তনের জন্য। সেই কেন্দ্রমুখী বলের মান কত? আমরা জানি কেন্দ্রমুখী বলের মান হয়েছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এম ভরের বস্তু যদি এখানে ঘুরতে থাকে, তার দিক পরিবর্তনের জন্য যে বলটা কেন্দ্রের দিকে লাভ করে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল ছাড়া কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারে না। সুতরাং একে যদি বৃত্তাকার পথে ঘুরতে হয়, আমাদের একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। এখন দেখি, রাস্তায় যখন আমরা বাঁক নেই, যদি সেখানে ব্যাংকিং না থাকে, তাইলে সেখানে কেন্দ্রমুখী বলের যোগান দেয় কে? উইথাউট ব্যাংকিং অনলি ফ্রিকশন, শুধুমাত্র ঘর্ষণ বল থাকবে রাস্তায়, আর রাস্তায় কোনো ব্যাংকিং করা থাকবে না। তখন এক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বলের যোগানটা কিভাবে আসে সেটা দেখব। এই হচ্ছে আমাদের রাস্তার বাঁক, এটা হচ্ছে কেন্দ্র, সেন্টার। এখান থেকে যদি আমরা বাঁক নেওয়ার সময় কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল অনুভব করবে, কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল তার লাগবে যদি সে বৃত্তাকার পথে ঘুরতে চায়। এখন কেন্দ্রমুখী বল তার লাগবে যখন সে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, তখন সে কেন্দ্র বিমুখী বলের জন্য দূরে ছিটকে যেতে চাইবে। তাই এই দূরে ছিটকে যাওয়ার বিপরীতে কেন্দ্রমুখী বলের যোগান দেবে ফ্রিকশন বলতে হচ্ছে এখানে ঘর্ষণ বলটা। এখানে ঘর্ষণ বল আমরা কি জানি, ঘর্ষণ ইকুয়াল টু এফ ফ্রিকশন লিমিটিং। যদি ম্যাক্সিমাম কত বেগে ঘুরতে পারবো, তখন মিউ এন ইউজ করতে পারবো, তাছাড়া কিন্তু মিউ এন ইউজ করতে পারবো না। এটা হচ্ছে লিমিটিং ঘর্ষণ। এক্ষেত্রে ঘর্ষণ বল হয়েছে এফ, ঘর্ষণ বল ধরি এফ। এক্ষেত্রে আমাদের এম ভি স্কোয়ার বাই আর, যে কেন্দ্রমুখী বলটা এম ভি স্কোয়ার বাই আর ব্যাসার্ধে এটাকে যোগান দিবে কেন্দ্রের দিকে। এই যে কেন্দ্রের দিকে ঘর্ষণ এফ, বা ভি স্কোয়ার ইকুয়াল টু আর এফ ডিভাইডেড বাই এম, বা ভি ইকুয়াল টু রুট ওভার আর এফ ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে আমাদের বেগ, ভেলোসিটি, যে ঘর্ষণ বল কত বেগে নিরাপদে চলতে পারবে। এখন যদি আমরা বলি, ঘর্ষণ বল তো যত ইচ্ছে তত হতে পারে না। যদি এখানে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, এফ ম্যাক্স, সর্বোচ্চ ঘর্ষণ বল হয়েছে মিউ এন, মানে এন হচ্ছে নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল। এখানে নর্মাল ফোর্স কত হবে? এখানে নর্মাল ফোর্স হচ্ছে এমজি, কারণ এই যে ঘুরতেছে, এমজি নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। তাহলে তল, মানে এই যে রাস্তা থেকে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে, তাহলে উপরের প্রতিক্রিয়া বল মানে এন নর্মাল ফোর্স ইকুয়াল টু নিচের দিকে যে এমজি কাজ করতেছে, এমজি। সুতরাং মিউ এমজি এফ ম্যাক্স, ঘর্ষণ বল সর্বোচ্চ
মিউ এমজির হতে পারে। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা লিমিটিং ফ্রিকশন বলে এটাকে। তাইলে যদি বলে ভি ম্যাক্স কত বেগে চলতে পারবে, তখন আমরা ভি ম্যাক্স ইউজ করব, তখন আমরা আর ইন্টু এফ মিউ এমজি যখন ভি ম্যাক্স সর্বোচ্চ কথাটা আসবে তখন লিমিটিং ফ্রিকশন ইউজ করব, ডিভাইড বাই এম, এম এম ক্যান্সেল, এখান থেকে থাকে রুট ওভার মিউ জি আর ভি ম্যাক্স। মানে যদি রাস্তায় কোনো ব্যাংকিং না থাকে, শুধুমাত্র ঘর্ষণ বলের দ্বারাই আর ব্যাসার্ধের বৃত্তাকার মোড় সে এই ভেলোসিটিতে অতিক্রম করতে পারবে, যদি কোনো ব্যাংকিং না থাকে, শুধুমাত্র ঘর্ষণ থাকে। এখন আমরা দেখব আমরা যে সাইকেল আরোহীর ক্ষেত্রে কিভাবে কেন্দ্রমুখী বলের যোগান হয়। আমরা যে সাইকেল আরোহীর ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দিব, এক্ষেত্রে আমি ধরে নেই পৃষ্ঠটা হয়েছে রাস্তাটা হচ্ছে ঘর্ষণহীন। সাইকেল আরোহীর ক্ষেত্রে রাস্তাটা ঘর্ষণহীন ধরে নিলে তখন সাইকেল একটু বেঁকে যায়। ধরি এইভাবে রাস্তাটা ছিল, সাইকেলটা এভাবে বেঁকে গেছে, এই একটা চাকা, এই হচ্ছে লোক, চিত্র রাখতে ভালো পারি না, উলম্বের সাথে থিটা কোণে বেঁকে গেছে। এক্ষেত্রে তার কেন্দ্রমুখী বলের যোগান দিবে কোনটা? এক্ষেত্রে মাটি কর্তৃক তার প্রতিক্রিয়া বল, এদিকে হচ্ছে সেন্টার, এখান থেকে আর ডিস্টেন্স, সাইকেল আরোহী এভাবে ঘুরতেছে, তাহলে মাটি কর্তৃক তার প্রতিক্রিয়া বল হইবে এইদিকে, আর বা রিয়াকশন ফোর্স এইদিকে। তখন তার দুইটা উপাংশ কাজ করবে, একটা উপাংশ যাইবে আর কস থিটা এবং আর একটা উপাংশ যাবে কেন্দ্রের দিকে আর সাইন থিটা, এবং তার নিচের দিকে হয়েছে এমজি সাইকেল আরোহীর ভর। তাইলে আর কস থিটা এমজিকে ব্যালেন্স করবে, অ্যান্ড আর সাইন থিটা হবে তা কেন্দ্রমুখী বল বা এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে দেখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। যদি কোনো ঘর্ষণ না থাকে এবং একটু যদি হেলে বাঁক নেওয়া যায়, একদিকে একটু হেলে বাঁক নেওয়া যায়, সাইকেল আরোহীর এখানে সাইকেল আরোহীর মাথা এদিকে হেলে এভাবে বাঁক নিতেছে, তার মানে যদি আমি উলম্বের সাথে থিটা কোণে একটু এরকম সোজা না চালিয়ে একটু বেঁকে সাইকেল চালাই, তাইলে আমরা কেন্দ্রমুখী বলের যোগান পাবো। এই কেন্দ্রমুখী বলের জন্য আমি বৃত্তাকার পথে ঘুরতে পারবো, তখন এই ভি স্কোয়ার, তখন আমি এই ভেলোসিটিতে মোড়টা ঘুরতে পারবো। এখন যদি সাইকেল না হয়, যদি কোনো কার হয়, তখন তো আমরা ইচ্ছা করলেই এভাবে বাঁক নিতে পারি না, তখন আমাদের রাস্তাকে একটু একটু উঠাই দিতে হবে। রাস্তাটাকে যদি এক পাশ উঠিয়ে এভাবে একটু বাঁকাই দেয়, বাইরের সাইড একটু উঁচু করে এবং ভিতরের সাইড একটু নিচু করে রাখি, তাইলে কারগুলো নিজেরা বাঁক নিতে না পারলেও রাস্তার এই পাশ উঁচুর কারণে এভাবে একটু হেলে মোড়টা অতিক্রম করবে, তখন অটোমেটিক রাস্তা কর্তৃক সে কেন্দ্রমুখী বলের যোগান পেয়ে যাবে। এখন দেখবো এজন্য রাস্তাগুলো কেমন করে, সে রাস্তার ব্যাংকিং অফ রোডস নিয়ে এখন আলোচনা করব। এখন ধরি রাস্তার এক প্রান্ত, এভাবে রাস্তাটা যাচ্ছে, অ্যান্ড এক প্রান্ত একটু উঁচু এবং অপর প্রান্ত একটু নিচু। এই তো উঁচু প্রান্ত হচ্ছে এইটা, এভাবে এই প্রান্ত নিচু এবং এই প্রান্ত একটু উঁচু। এখন তাইলে এখানে একটা সমকোণী ত্রিভুজের মতো কল্পনা করা যায় না? এই প্রান্ত উঁচু যেহেতু এভাবে যাবে, গাড়িটা এভাবে অতিক্রম করবে, তাহলে এই আমাদের এই তল, অ্যান্ড এই যে আমাদের নিচ বরাবর যে লম্ব, সেই লম্ব হয়েছে আমাদের এইটা, অ্যান্ড এই যে বেস হয়েছে আমাদের এইটা, মানে এখান থেকে লম্ব হয়েছে আমাদের এইটা,
অ্যান্ড এই যে বেস এখান থেকে এইটুকু, এইটা হচ্ছে আমাদের এইটা, অ্যান্ড এই যে হেলানো তলটা, এই যে হেলানো তল এক পাশ উঁচু এর জন্য এটা হচ্ছে আমাদের এইটা, এটা আমরা লিখতে পারি। তাহলে কেন্দ্রমুখী বল, কেন্দ্র কোন দিকে? কেন্দ্র হচ্ছে আমাদের এই দিকে, তার মানে এই যে হেলানো তল থেকে এই দিকে যে ফোর্সটা পাবো সেই ফোর্স হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। এখন এখানে গাড়িটা ধরি, এখানে আছে, হ্যাঁ এখানে গাড়িটা আছে। তাইলে এখন এখানে কি কি ফোর্স কাজ করতেছে সেগুলো দেখি। এমজি কাজ করতেছে সোজা নিচের দিকে, এটা তো অলওয়েজ ট্রু। এমজি সোজা নিচের দিকে কাজ করতেছে। নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স মানে প্রতিক্রিয়া বল কাজ করতেছে তল বরাবর উপরের দিকে। এই যে এই যে আমাদের একটা উঁচু একটা নিচু তল ধরছিলাম, এই তল বরাবর, এই যে তল, এই তল বরাবর 90 ডিগ্রি কোণে, এই তল বরাবর এভাবে 90 ডিগ্রি কোণে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল কাজ করতেছে। এই প্রতিক্রিয়া বল কাজ করতেছে। এখন প্রতিক্রিয়া বল ধরে নেই ব্যাংকিং কোণ কোনটা? ব্যাংকিং কোণ হয়েছে রাস্তার অন্য প্রান্ত কতটুকু উঁচু করে রাখা হয়েছে, থিটা কোণে বাঁকিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই কোণটা হচ্ছে থিটা, এই যে হেলানো তল নিচের যে এই কোণটা এটা হচ্ছে থিটা, নিচের যে এই হেলানো তল অ্যান্ড এই যে খাতার পৃষ্ঠ অ্যান্ড এই যে হেলানো তল এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, সেই কোণ হচ্ছে এই থিটা। এটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয় তাহলে আমাদের উপরে এই কোণটাও থিটা হবে। কারণ কি? কারণ এটা থিটা, এটা যদি থিটা হয় তাহলে এবার সমান্তরাল একটা রেখা টানি, সমান্তরাল রেখা টানলে এইটাও থিটা হবে। অ্যান্ড এইটা যদি থিটা হয়, এইটা হচ্ছে কত? এই টোটাল 90 ডিগ্রি না? টোটাল 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে আবার এইটুকু আবার 90 ডিগ্রি, কারণ নর্মাল ফোর্স অলওয়েজ তল বরাবর 90 ডিগ্রি, তাহলে টোটাল হচ্ছে 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস থিটা কত বিয়োগ যাবে? 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থিটা, তাহলে এই কোণটা আমাদের থিটা আসে। এভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এখন এই যে আমাদের ত্রিভুজ, এই হয়েছে আমাদের বস্তু, অ্যান্ড এর নিচের দিকে হয়েছে এমজি, নিচের দিকে এমজি, তার নর্মাল ফোর্স তল বরাবর 90 ডিগ্রি কোণে, অ্যান্ড আর কি আছে? আর তো কোনো ফোর্স নাই। এখন কেন্দ্রমুখী ফোর্স বল কোন কোন দিকে হবে? কেন্দ্র হয়েছে এই দিকে, এখানে হয়েছে আমাদের কেন্দ্র, সেন্টার। তাহলে নর্মাল ফোর্সের দুইটা উপাংশ এখানে ভাগ করতে পারি আমরা, একটা উপাংশ উপরের দিকে, একটা উপাংশ কেন্দ্রের দিকে। এখন উপরের দিকে কি হবে? এইটা থিটা হলে এটাও থিটা, একটু আগে আমরা দেখছি। তাহলে এটা হবে উপরের দিকের উপাংশ এন কস থিটা, যার সাথে থিটা তার সাথে কস, তাহলে এন কস থিটা উপরের দিকে অ্যান্ড এন সাইন থিটা নিচের দিকে, মানে কেন্দ্রের দিকে। তাইলে এখন এখানে কেন্দ্রের দিকে ফোর্স কোনটা? কেন্দ্রের দিকে ফোর্স হচ্ছে এন সাইন থিটা, তাহলে কেন্দ্রের দিকে ফোর্স এম ভি স্কোয়ার বাই আর, কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর, এখানে আর ব্যাসার্ধ, কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এন সাইন থিটা, অ্যান্ড mg ইকুয়াল টু এন কস থিটা। কারণ mg যদি এন কস থিটাকে ব্যালেন্স না করে তাহলে তো যে কোনো একটা বেশি কম হলে এন কস থিটা বেশি হলে গাড়িটা উপরের দিকে চলে যাবে, আর mg বেশি হলে নিচের দিকে নেমে আসবে। এখন এখানে ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 যদি ভাগ করে দেয় তাহলে tan থিটা ইকুয়াল টু পাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। যদি আমাদের ঘর্ষণ না থাকে তাইলে এই ভেলোসিটিতে যদি চলে এবং আমাদের রাস্তার ব্যাংকিং কোণ যদি থিটা হয়, রাস্তাটাকে যদি থিটা কোণে এক পাশ বাইরের প্রান্ত যদি থিটা কোণে উঁচু করে রাখা হয় তাইলে এই ভেলোসিটিতে পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু ট্যান থিটা বাই আর জি, বা ভি ইকুয়াল টু রুট ওভার ট্যান থিটা আর জি। এই ভেলোসিটিটা যদি আমরা চালাইতে পারি গাড়ি, তাহলে গাড়িটা সে নিরাপদে যাইতে পারবে। এখন
এখানে এটা কিন্তু সর্বোচ্চ বেগ না, এটা হচ্ছে আমাদের যদি ঘর্ষণ না থাকে, শুধুমাত্র জাস্ট এই ভেলোসিটিতে যদি আমি চালাই তাহলে গাড়িটা নিরাপদে যেতে পারবে। এর থেকে যদি আমি কম বেগেও চালাই, এর থেকে যদি আমি বেশি বেগেও চালাই, তাতেও কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এইটাতে ম্যাক্সিমাম, এটা অনেকটা ভুল ধারণা। কারণ হচ্ছে এখানে এখানে আমি ঘর্ষণকে ইগনোর করছি টোটালি। এখান থেকে দুইটা কেস হইতে পারে। ঘর্ষণ কোন দিকে ক্রিয়া করবে এটা জানার জন্য এখান থেকে আমরা দুইটা কেস বের করব। এক, আমরা যে ভেলোসিটিটা চালাবো সেই ভেলোসিটি যদি, এটা হচ্ছে ভি ম্যাক্স লেস দ্যান √tan থিটা আর জি হয়, এই একটা কেস। 2 নম্বর কেস হচ্ছে আমরা যে ভেলোসিটিতে চালাবো সেই ভেলোসিটি যদি √tan থিটা আর জি হয়। এইটা যদি হয়, আমাদের এখানে ফার্স্ট কেসে কি হবে, যদি ভেলোসিটি এর থেকে কমে যায় তাহলে এই যে গাড়িটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে। এই যে আমাদের হেলানো তলের যে উঁচু প্রান্ত থেকে নিচের দিকে নেমে যেতে থাকবে, নিচে নেমে যেতে থাকবে, নিচে স্লাইডস করতে থাকবে। সে স্লাইড ছাড়া ওই মোড় অতিক্রম করতে পারবে না যদি এক্স্যাক্টলি √tan থিটা আর জি না হয়। ঘর্ষণবিহীন রাস্তায় যদি এক্স্যাক্টলি √tan থিটা আর জি না হয় ভেলোসিটি, তাহলে এর থেকে কম অথবা বেশি যাই হোক না কেন, যদি কম হয় তাহলে সে উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্তের দিকে নামতে থাকবে, আর বেশি হইলে নিচ থেকে উপরের দিকে যেতে থাকবে। নিচ থেকে উপরের দিকে যেতে থাকবে যদি এক্স্যাক্টলি √tan থিটা আর জি এর থেকে আমরা যে ভেলোসিটিটা চালাবো সেই ভেলোসিটিটা যদি একটু বেশিও হয়, তাইলেও মোড় ঘোরার সময় নিচ প্রান্ত থেকে উঁচু প্রান্তের দিকে যেতে থাকবে যদি সে তার ভেলোসিটি এর থেকে বেশি হয়। কম হলে তো নিচে নেমে যেতে থাকবে। এখন এখানে এই যে কম বেশি এক্স্যাক্টলি তো √tan থিটা আর জিতে চালানো সম্ভব না। এখন যদি কম অথবা বেশি হয় তাইলে এই যে উপরে যাওয়া বা নিচে যাওয়া এটাকে রোধ করবে কে? নিশ্চয়ই রাস্তা ঘর্ষণ থাকবে, সেই ঘর্ষণ বলটা এটাকে রোধ করবে। এখন আমরা ঘর্ষণ প্লাস ব্যাংকিং দুইটা একসাথে কম্বাইন করে ওইটা দেখবো। তার দুইটা কেস, একটা কেস হচ্ছে ভি লেস দ্যান √tan থিটা আর জি অ্যান্ড ভি গ্রেটার দ্যান √tan থিটা আর জি। আমাদের ফার্স্ট কেস ভি লেস দ্যান √tan থিটা আর জি, ভি লেস দ্যান। তাহলে আমরা আবার চিত্র আঁকি। এটা উঁচু প্রান্ত, এটা নিচু প্রান্ত, এটা এদিকে যাইতেছে রাস্তায়। তাহলে এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে আমাদের থিটা কোণ। অ্যান্ড আমাদের বস্তুটা হইবে, বস্তু নয় গাড়িটা হচ্ছে এইভাবে, গাড়িটা এইভাবে হচ্ছে আমাদের গাড়ি। এখন যেহেতু ভি লেস দ্যান √tan থিটা আর জি, তার মানে কি বলছিলাম, এটা হচ্ছে এমন একটা বেগ, এই বেগের যদি একটু কম বেগেও গাড়িটা চলে তাহলে উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্তের দিকে গাড়িটা নেমে আসতে থাকবে, গাড়িটা উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্তের দিকে নেমে আসতে থাকবে। হ্যাঁ, গাড়িটা উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্তের দিকে নেমে আসতে থাকবে। তাইলে আবার এখানে কি কি ফোর্স কাজ করতেছে ওইগুলো লিখি। mg নিচের দিকে, অ্যান্ড নর্মাল ফোর্স তো সবসময় তল বরাবর 90 ডিগ্রি উপরে থাকবেই। অ্যান্ড ফ্রিকশন কোন দিকে দেবো, ঘর্ষণ। আমি যেহেতু বলছি ভি লেস দ্যান √tan থিটা আর জি, তার মানে এই বেগের থেকে কম, তাহলে বস্তুটা নিচে নেমে যেতে থাকবে, নিচে নেমে যেতে চাইবে। তাহলে নিচে নেমে যেতে চাইবে, তার বিপরীত দিকে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে। ঘর্ষণ সবসময় কোন দিকে ক্রিয়া করে, গতির বিপরীত দিকে। যেহেতু এখানে গাড়িটা নিচের দিকে নেমে আসতে থাকবে, তার মানে ঘর্ষণ বলটা নিচের দিকের বিপরীত দিকে, মানে এই দিকে ক্রিয়া করতে থাকবে। ঘর্ষণ বল এই দিকে ক্রিয়া করতে থাকবে, এই দিকে ঘর্ষণ বল ক্রিয়া করে গাড়িটাকে যথাযথ স্থানে রেখে মোড় ঘোরার জন্য সুযোগ করে দিবে। এখন এদিকে যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে গাড়িটা তো অবাধে নিচে নেমে যেতে পারতো। ঘর্ষণ বল এদিকে কাজ করে, গাড়িটা নিচে নেমে যেতে পারতেছে না। ফর ফার্স্ট কেস, এই কেসের জন্য। এখন এখানে
কেন্দ্রমুখী বল, মুখী বল এগুলো ব্যালেন্স করব। এখানে এই যে বস্তু, কেন্দ্রের দিকে ফোর্স কি কি আছে? কেন্দ্রের দিকে এখানে আমাদের কেন্দ্রের দিকে ফোর্স আছে এই বরাবর। আমাদের এটা যদি উলম্ব হয়, এটা থিটা হইলে আমরা কি দেখছিলাম, এইটাও থিটা। এইটা থিটা হইলে কেন্দ্রের দিকে নর্মাল ফোর্সের উপাংশ কি? এন সাইন থিটা। এন সাইন থিটা আসবে। এন সাইন থিটা আসবে কেন্দ্রের দিকে। অ্যান্ড আর কোনো ফোর্স কি আসবে এখানে? ফ্রিকশন। নর্মাল ফোর্স আর একটা উপাংশ যাবে উপরের দিকে, এন কস থিটা। এখন ফ্রিকশনকে আমরা আবার দুই দিকে বিভক্ত করব। ফ্রিকশন যেহেতু এইটা একই আনুভূমিক রেখা, তাহলে এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা। ফ্রিকশন এইটা অ্যান্ড এইটা থিটা, তাহলে ফ্রিকশনের কজ উপাংশ এফ কস থিটা যাবে এইদিকে, অ্যান্ড উপরের দিকে যাবে এফ সাইন থিটা, উপরের দিকে এফ সাইন থিটা যাবে। এখন কেন্দ্রের দিকের ফোর্স কোনগুলা? কেন্দ্রের দিকের ফোর্স হচ্ছে এন সাইন থিটা অ্যান্ড কেন্দ্রের বিপরীত দিকে ফোর্স এফ কস থিটা। তাহলে কেন্দ্রের দিকের ফোর্স কি হবে? এন সাইন থিটা মাইনাস এফ কস থিটা, কারণ এফ কস থিটা এইদিকে, মাইনাস দিলে এফ কস থিটা এইদিকে চলে আসবে। কেন্দ্র হচ্ছে এইদিকে, এটা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধের বৃত্তাকার রাস্তা। তাহলে এখানে কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কী হবে? কেন্দ্রের দিকে বল এন সাইন থিটা মাইনাস কেন্দ্রের বিপরীত দিকে বল এফ কস থিটা। কেন্দ্রের বিপরীত দিকে আছে দেখে আমরা মাইনাস দিলাম। আর এমজিকে ব্যালেন্স করবে কি? এমজি ইকুয়াল টু উপরে এন কস থিটা প্লাস এফ সাইন থিটা। এখন এখানে কোশ্চেন আসতে পারে যে কত ঘর্ষণ বল দিলে এত নির্দিষ্ট বেগ দেওয়া থাকবে, এই বেগে সে নিরাপদে চলতে পারবে, এই বেগে সে নিরাপদে চলতে পারবে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা যা বের করতে বলবে তাই বের করব। এখন এফ ইকুয়াল টু, আবার এফ ইকুয়াল টু মিউ এন আমরা লিখবো না, এফ ইকুয়াল টু মিউ এন লিখবো না। এফ ইকুয়াল টু মিউ এন কখন লিখবো? যখন একটা লিমিটিং ব্যাপার থাকবে, যখন ঘর্ষণ বল সর্বোচ্চ দরকার। এখানে ঘর্ষণ বল, এখানে ভি মিনিমাম সর্বনিম্ন কত বেগে চলতে পারবে সেইটা যদি আমরা নির্ণয় করতে বলে তখন আমরা মিউ এন ইউজ করবো, তাছাড়া তো ইউজ করবো না। এখন এখানে বেগের মান কমলে সে নিচে নামতে থাকবে, সর্বনিম্ন কত নিচে নামা পর্যন্ত এই যে ঘর্ষণ বলটা এটাকে ব্যালেন্স করতে পারবে সেইটা যখন আমরা নির্ণয় করব তখন মিউ এন ব্যবহার করব, তার আগে মিউ এন ব্যবহার করব না। কারণ ঘর্ষণ বল একটা ভ্যারিয়েবল বল, সর্বোচ্চ ঘর্ষণ বল ওঠার আগ পর্যন্ত ঘর্ষণ বলের মান যা ইচ্ছা তাই হতে পারে। এখন যদি ভি মিনিমাম বলতো তাহলে আমরা মিউ এন ইউজ করতাম। এখন আমরা ভি মিনিমাম বের করার ট্রাই করব। ভি মিনিমামের জন্য ইকুয়েশনগুলো লিখব। এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু এন সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু মিউ এন কস থিটা, এম জি ইকুয়াল টু এন কস থিটা মাইনাস মিউ এন সাইন থিটা। সরি, এটা প্লাস ছিল, প্লাস। এখন ইকুয়েশন 1 ডিভাইড বাই ইকুয়েশন 2, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 যদি করি তাহলে আমরা কি পাই? বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি ইকুয়াল টু এন কমন নিলাম, এন সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ডিভাইড বাই এন কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এন এন ক্যান্সেল, এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি মিনিমাম ডিভাইডেড বাই আর জি ইকুয়াল টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এটা আমরা এই যে ভি মিনিমাম পেয়ে গেছি। তার মানে আমরা যে রাস্তায় মোড় নেওয়ার সময় যদি থিটা কোণে ব্যাংকিং করা থাকে এবং রাস্তার ঘর্ষণ যদি মিউ হয়, তাইলে আমরা ইচ্ছা করলেই
অনেক কম বেগেও চালাতে পারবো না, আবার ইচ্ছা করলে অনেক বেশি বেগেও চালাতে পারবো না, একটা লিমিট থাকবে। এখন এখানে যদি আমরা ভি মিনিমাম এর থেকেও বেশি, এর থেকেও কম বেগে চালাই, তাইলেও আমাদের উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্তের দিকে গাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে গাড়িটা পরে যাবে। এর থেকে কম বেগেও আমরা চালাতে পারবো না। একটু পর আমরা ভি ম্যাক্সিমামও বের করবো, একটা লিমিট থাকে যে আমি এই মোটটা ঘোরার জন্য কত বেগ থেকে কত বেগের ভিতরে চালাইতে পারবো। আমরা একটু পরে ভি ম্যাক্সিমাম বের করে এই রিলেটেড কিছু ম্যাথ করব, তখন কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। এখন আমরা বের করবো ভি ম্যাক্সিমাম। ভি ম্যাক্সিমামের ক্ষেত্রে সেকেন্ড কেস টু কি, যখন আমাদের ভি এর মান গ্রেটার দেন √/tan θ/r(g) হবে এবং রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। গ্রেটার দেন বলতে যদি নিরাপদে চালাইতে হয়, এর থেকে সর্বোচ্চ কত বেশি নিতে পারবো আমি যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়। এখন এক্ষেত্রে আমরা আবার চিত্র আঁকি। এই হচ্ছে আমাদের গাড়ি, অ্যান্ড এর নিচের দিকে এমজি কাজ করবে, নিচের দিকে এমজি কাজ করবে। নর্মাল ফোর্স কাজ করবে তল বরাবর, তলের সাথে 90 ডিগ্রি কোণে। অ্যান্ড আর ফ্রিকশন কোণ দিকে কাজ করবে। যেহেতু ভি এর মান √tan θ/r(g) এর থেকে বেশি, আমরা কি পড়ছিলাম, যদি ভি এর মান √tan θ/r(g) হয় তখন এখানে কোনো ঘর্ষণ লাগবে না, সে যে অবস্থানে আছে সেই অবস্থানে থেকে ঘুরতে পারবে। যদি ভি এর মান এর থেকে বেশি হয় তাহলে গাড়িটার উপরে যাওয়ার প্রবণতা হবে, মানে কেন্দ্রের বাইরের দিকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে। কারণ ভি এর মান বেশি হইতেছে মানে কেন্দ্র থেকে সিটকে কেন্দ্রবিমুখী বলার জন্য বস্তুটিতে ট্রাক থেকে সিটকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে। ভি এর মান যদি বেশি হয় তখন ফ্রিকশন কি করবে, সে সিটকে যেতে বাধা দিয়ে নিচের দিকে ক্রিয়া করাবে। ফ্রিকশন আসে কিসের জন্য, তল বরাবর তার এইদিকে ফ্রিকশন কাজ করবে। এইদিকে ফ্রিকশন যদি কাজ করে, তাইলে এখন আমরা এটাকে অ্যানালাইসিস করব। এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ থিটা, এটা হচ্ছে ব্যাংকিং কোণ থিটা। এক্ষেত্রে কেন্দ্রের দিকের বল এইটাও থিটা, তাহলে এইটা হচ্ছে n cos θ, এটা হচ্ছে n sin θ। অ্যান্ড ফ্রিকশনের উপাংশ কোন দিকে, এইটা যদি থিটা হয় তাইলে এটাও থিটা, এটা থিটা, কারণ এইটা এবং এটা সমান্তরাল রেখা, এটাতে একান্তর কোণ, এইটা এবং এটা একান্তর কোণ থিটা। তাহলে ফ্রিকশনের একটা উপাংশ কেন্দ্রের দিকে যাবে কি f cos θ প্লাস f cos θ, অ্যান্ড অন্য উপাংশ যাবে নিচের দিকে mg প্লাস f sin θ থাকবে নিচের দিকে। তাহলে এখন এক্ষেত্রে আমরা ব্যালেন্স করি। কেন্দ্রের দিকে হইছে এই ফোর্স, অ্যান্ড উপর নিচে n, উপরে n cos θ, নিচে হইছে mg প্লাস f sin θ। তার মানে উপর নিচে একটা ব্যালেন্স থাকবে, n cos θ ইকুয়াল টু mg প্লাস f sin θ, এই ব্যালেন্সটা থাকবে। অ্যান্ড সেকেন্ড ব্যালেন্স হয়েছে কেন্দ্রের দিকের ফোর্স mv² ডিভাইডেড বাই r, কেন্দ্রের দিকের ফোর্স mv² ডিভাইডেড বাই r ইকুয়াল টু n sin θ প্লাস f cos θ। এই হচ্ছে আমাদের ইকুয়েশন, এখন এখান থেকে আমরা যা বের করতে বলবে তাই বের করব। এখানে f ইকুয়াল টু একই কারণে μn লেখা যাবে না। μn কখন লিখবো, যখন ভি এর মান ম্যাক্সিমাম কত হইতে পারে তখন f ইকুয়াল টু μn লিখবো। এখন আমরা ভি ম্যাক্স বের করতে পারবো, সর্বোচ্চ কত বেগে এটি চলতে পারবে গাড়িটি, ভি ম্যাক্স বের করতে হবে। ভি ম্যাক্স হইলে f ইকুয়াল টু μn লিখতে পারি। তাহলে 1 নং ইকুয়েশন, 2 নং ইকুয়েশন, 1 নং থেকে আমরা লিখতে পারি n ইকুয়াল টু n cos θ প্লাস ইকুয়াল টু mg প্লাস f, ভি ম্যাক্স বের কত, তাহলে μn
সাইন থিটা, বা এনগুলো এক পাশে আনি আমরা কাটাকাটি দেওয়ার জন্য এন আমরা রাখতে চাই না ইকুয়েশনে, এম জি ইকুয়াল টু এন কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। হ্যাঁ, এটা লিখতে পারি, এটা হচ্ছে 3 নং ইকুয়েশন। অ্যান্ড 2 নং ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? 2 নং থেকে লিখতে পারি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু এন কমন নিলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা, কারণ এফ ইকুয়াল টু মিউ এন লিখলে এন কমন নিলে মিউ থেকে যাবে। এটা 4 নং ইকুয়েশন। তাহলে 3/4 3 ডিভাইডেড বাই 4 যদি আমরা দেই তাহলে আমরা কি পাই? চলি বি স্কোয়ার বাই আর জি রাখি আমরা বেশি টাইমে, তাইলে আমরা 4 ডিভাইড বাই 3 দেই। 4 ডিভাইড বাই 3 যদি আমরা দেই তাহলে পাই কি? বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, এম এম ক্যান্সেল হয়ে যায়, এন এন ক্যান্সেল হয়ে যায়, উপরে থাকে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই নিচে থাকে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এই ইকুয়েশনটা আমরা পাই সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর। আর যেখানে এই ভিটা কি? এই ভি হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, এই ভি হচ্ছে ম্যাক্সিমাম, এই ভি হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি। তার মানে আমরা একটু আগে বের করছি মিনিমাম কত ভেলোসিটিতে চললে এবং মিউ ঘর্ষণ বিশিষ্ট রাস্তায় গাড়িটি নিরাপদে যেতে পারবে। এখন আমরা বের করলাম ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে চললে। এখন তাহলে ভি ভেলোসিটির রেঞ্জ কত? ভি মিনিমাম টু ভি ম্যাক্সিমাম। এখন আমরা যেগুলো প্রতিপাদন করলাম সেগুলো একটা পেজে লিখি। এই যে আমরা সারাংশ লিখলাম এতক্ষণে যা প্রতিপাদন করলাম। আমাদের থিটা ব্যাংকিং রোড বিশিষ্ট একটা থিটা ব্যাংকিং কোণ বিশিষ্ট একটা রাস্তা, এবং মিউ যদি আমাদের সেই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক হয় তাহলে মিনিমাম বেগ হয়েছে এই ভি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম বেগ হয়েছে ভি ম্যাক্সিমাম, এই দুইটা। তাহলে সর্বোচ্চ বেগ এবং সর্বনিম্ন বেগ এই দুইটার মাঝামাঝি যদি গাড়িটা চলে তাহলে সেই গাড়িটা নিরাপদে চলতে পারবে। যদি এর থেকে বেশি এবং এর থেকে কম বেগে চলে তাইলে হয় গাড়িটি রাস্তা থেকে ছিটকে যাবে, নয় রাস্তার ভিতরের দিকে চলে আসবে। যেহেতু ব্যাংকিং এক পাশ উঁচু আছে তাহলে কম বেগে চললে যে সে নিরাপদে চলবে তেমন না বিষয়টা। কম বেগে চললেও এক পাশ যেহেতু উঁচু তাহলে নিচুর দিকে ঢাকনা থাকবে যদি এর থেকেও কম বেগে চলে। এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করলেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন এই ম্যাথটা সলভ করি। একটি রাস্তার ব্যাংকিং কোণ 30 ডিগ্রি, গাড়ির ভর 40 কেজি, বাঁকের ব্যাসার্ধ 30 মিটার, ঘর্ষণ না থাকলে কত বেগে নিরাপদে চলতে পারবে? যদি ঘর্ষণ থাকে এবং ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.3, তাহলে ঘর্ষণ বল কত যখন গাড়িটি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে এবং ঘর্ষণের দিক কোন দিকে হবে? যখন 15 মিটার পার সেকেন্ড বেগে চলে তখন ঘর্ষণের দিক কোন দিকে হবে? এখন আরও দুইটি কোশ্চেন অ্যাড করা যায়। লোকটি 20 মিটার পার সেকেন্ড বেগে অথবা 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে পারবে কিনা? সরি, লোকটি না, এখানে গাড়িটি চলতে পারবে কি না। 4টা কোশ্চেন সলভ করলে আমাদের এখানে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন ফার্স্ট কোশ্চেন ছিল কি, যদি ঘর্ষণ না থাকে তাহলে কত বেগে নিরাপদে চলতে পারবে? ঘর্ষণ না থাকলে আমরা কি দেখছিলাম? ঘর্ষণ যদি না থাকে তাহলে tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখানে ভি ইকুয়াল টু পাই √ওভার tan থিটা আর জি। এখানে থিটা ছিল 30 ডিগ্রি
থিটা ছিল 30 ডিগ্রি, আর ছিল 30 মিটার, আর ছিল 30 মিটার, জি 9.8, তাইলে tan 30 আর ইকুয়াল টু 30 মিটার ইন্টু 9.8। এখান থেকে আমাদের নিরাপদ ভেলোসিটি আসে কত আসে, √tan 30 ইন্টু 9.8 ইন্টু 30 মিটার, 13.02, মানে 13 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাদের 1 নং কোশ্চেনের সলভ। 1 নং কোশ্চেনে কী বলছিল, যদি ঘর্ষণ না থাকে তাহলে কত বেগে নিরাপদে চলতে পারবে। 13 মিটার পার সেকেন্ড বেগে সে ঘর্ষণ না থাকলে চলতে পারবে। এখন যদি ঘর্ষণ থাকে তাহলে ঘর্ষণ বল কত যখন গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে, ঘর্ষণের দিক কোন দিকে হবে। সেকেন্ড হয়েছে সেকেন্ড ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, তখন ঘর্ষণ বলের মান নির্ণয় করতে বলছে এবং ঘর্ষণ বলের দিক কোন দিকে হবে এইটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন ভি এর মান আবার সে ডায়াগ্রাম থেকে কল্পনা করি, ভি এর মান 10 মিটার পার সেকেন্ড বেগে, মানে 13 থেকে কম, তাহলে গাড়িটি এইদিকে পড়ে যেতে চাইবে। গাড়িটি যেহেতু এইদিকে পড়ে যেতে চাইবে, কারণ ভি এর মান মোটামুটি থেকে একটু কম, তাহলে ঘর্ষণ বল উপরের দিকে চলতে থাকবে, ঘর্ষণ বল বাইরের দিকে যাইতে থাকবে। এখন এটা কোন কেসে পড়ছে, ভি লেস দ্যান 13, দ্যাট মিনস এটা আমাদের এই কেসে পড়ছে, ভি লেস দ্যান √tan থিটা আর জি, আমাদের এই কেসে পড়ছে। এখন এখান থেকে আমরা ঘর্ষণ বলটা বের করব। এখানে আমরা কি পেয়েছিলাম, এন cos থিটা প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু এম জি। এখানে আমরা প্রতিপাদন করছিলাম এন cos থিটা নর্মাল ফোর্স, উপরের দিকে এন ফোর্স, নিচে এম জি, এটা থিটা, এন cos থিটা প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু এম জি অ্যান্ড এন সাইন থিটা মাইনাস এফ cos থিটা ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর, এটা আমরা প্রুভ করছিলাম। এখন এখান থেকে এফ এর মানটা বের করব, আমরা তো এন জানি না, তাহলে এন আমরা কাটা দেওয়ার জন্য এখান থেকে আমরা এন cos থিটা কি লিখতে পারি, এন cos থিটা ইকুয়াল টু এম জি মাইনাস এফ সাইন থিটা। এখান থেকে আমরা লিখতে পারি এন সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এফ cos থিটা, এই দুটা লিখতে পারি আমরা। এখন এই দুইটা লিখতে পারি, কি জন্য লিখলাম, এন এক পাশে আনলাম কারণ এন আমরা কেটে দিব, তাহলে এই ইকুয়েশন এইটা থেকে এইটা যদি আমরা ভাগ করি, এন ক্যান্সেল, সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা, দ্যাট মিনস এখানে থাকবে tan থিটা ইকুয়াল টু এম জি মাইনাস এফ সাইন থিটা, নিচে থাকবে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এফ cos থিটা। এখান থেকে আমরা এফ বের করবো, অ্যান্ড এফ বের করতে আমাদের সুবিধা হবে। এখানে আমাদের কি ছিল থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি অ্যান্ড আর ইকুয়াল টু 30 মিটার, এম ভর দেওয়া ছিল, গাড়ির ভর দেওয়া ছিল 40 কেজি মানে 40 কেজি, বা tan থিটা tan 30 ইকুয়াল টু এম হচ্ছে 40, জি হচ্ছে 9.8 মাইনাস এফ অ্যান্ড সাইন 30, এম হচ্ছে 40 ইন্টু ভি স্কোয়ার, ভি কত, ভি এখানে দেওয়া ছিল সেকেন্ড কেজে দেওয়া ছিল, যদি গাড়িটি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে তখন ঘর্ষণের মান কি হবে, 10 স্কোয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে 30 মিটার, আর হচ্ছে 30 মিটার প্লাস এফ cos 30, আর হচ্ছে 30 এফ cos 30 ডিগ্রি। এখান থেকে আমরা এফ এর মানটা ইজিলি বের করতে পারবো। এফ এর মানটা ক্যালকুলেটর থেকে বের করি, ডিগ্রি মোডে নিয়ে tan 30 ইকুয়াল টু 40 ইন্টু 9.8 মাইনাস এফে আমরা এক্স দিয়ে ডিফাইন করি, সাইন 30 ডিভাইডেড বাই 40 ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড বাই 30 প্লাস এক্স cos 30। শিফট সলভ করলে আমরা এফ এর একটা মান ওরা দিয়ে দিবে 315.019। এখান থেকে
ফ্রিকশন পাই 315, 019 লিখলাম না, 315 নিউটন। এখানে কিন্তু ফ্রিকশন একটা ভেরিয়েবল ফোর্স, এখানে মিউ ইন্টু এন লিখলে 315 নিউটন আসবে না, এর থেকে বেশি আসবে। সুতরাং যখন আমাদের বেগ ছিল, প্রথম কেস পেয়ে গেছি, দ্বিতীয় অ্যান্সার পেয়ে গেছি, বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তখন ঘর্ষণ ছিল কত? প্রথমে এটা যদি বলে দেয়, আগে আমরা যদি 1 নম্বর কোশ্চেন আমাদের না থাকতো, তাহলে প্রথমে আমাদের উচিত ছিল 1 নম্বর কোশ্চেন সলভ করা। 1 নম্বর কোশ্চেন সলভ করার পর দেখতে হবে যে এটা কোন কেসে পড়ে, ভি কি ওইটার থেকে কম নাকি বেশি। সেই কেসে, যে কেসে পড়ে ওই কেসের সূত্র অনুযায়ী আমরা ফ্রিকশন বের করে ফেলবো। এখন আমাদের দ্বিতীয় কোশ্চেন বলছে যখন বেগ 15 মিটার পার সেকেন্ড, তখন ঘর্ষণের দিক সহ বের করতে বলছে 15 মিটার পার সেকেন্ড। তখন এক্ষেত্রে আমাদের √/tan θ আর জি ছিল 13, তাহলে ভি যেহেতু 15, তাহলে আমাদের ভি এর মানটা এটা থেকে বেশি, তাহলে এই কেসে পড়বে আমাদের। সেকেন্ড কেস দিয়ে আমরা ঘর্ষণের মানটা বের করব। এক্ষেত্রে ঘর্ষণের দিক কোন দিকে হবে? এক্ষেত্রে ঘর্ষণের দিক কোন দিকে হবে? আমাদের ভি গ্রেটার দ্যান 13, ভি গ্রেটার দ্যান 13 মানে হচ্ছে আমাদের বস্তুটি এইদিকে বাইরের দিকে ছিটে যেতে চাইবে, কিন্তু ঘর্ষণ কি করবে? ঘর্ষণ গতির বিপরীত দিকে ক্রিয়া করে তাকে বাইরে যেতে দিবে না, তাকে নিজ অবস্থানে থেকে মোড় ঘোরার জন্য সুযোগ করে দেবে। ঘর্ষণ তার বিপরীত দিকে ক্রিয়া করে, ঘর্ষণ হবে মানে নিচের দিকে হবে আমাদের এক্ষেত্রে ঘর্ষণ। সেকেন্ড কেসে যখন ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড, 15, ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড, এই ক্ষেত্রে আমরা আমাদের এই সূত্রগুলো ইউজ করব। সেকেন্ড সূত্র, mg ইকুয়াল টু n cos থিটা, mg ইকুয়াল টু n cos থিটা মাইনাস f sin থিটা and m v স্কোয়ার ডিভাইডেড বাই r ইকুয়াল টু f cos থিটা প্লাস n sin থিটা। এখান থেকে আবার একই কারণে n বাদ দেওয়ার জন্য n এক পাশে নিয়ে আসব, n cos থিটা ইকুয়াল টু mg প্লাস f sin থিটা, বা এখানে n sin থিটা ইকুয়াল টু m v স্কোয়ার ডিভাইডেড বাই r মাইনাস f cos থিটা। এখন সেকেন্ড বিয়োগ আদি, এটা যদি ডিভাইড করে দিই n ক্যান্সেল হয়ে যাবে, বাম পক্ষে থাকবে tan থিটা ইকুয়াল টু, এখানে আসে কি tan থিটা ইকুয়াল টু উপরে থাকে m v স্কোয়ার ডিভাইডেড বাই r মাইনাস f cos থিটা, নিচে থাকে mg প্লাস f sin থিটা। এখন একইভাবে আমরা ভ্যালুগুলো বসাই দেই। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, m ইকুয়াল টু 40 কেজি অ্যান্ড আর তো কিছু নাই, g ইকুয়াল টু 9.8। এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দেই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব, আর এফ এর মানটা পেয়ে যাব। এখানে tan 30 ইকুয়াল টু এম এর মান ছিল কত? 40 ইন্টু ভি স্কোয়ার, এখানে ভি কত? ভি ছিল 15 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। সেকেন্ড কেজে 15 স্কোয়ার ডিভাইডেড বাই আর ছিল 30 মিটার মাইনাস x into cos 30 divided by mg, 14 into 9.8 plus x into sin 30, 63। এখানে ফোর্স ইকুয়াল টু 63.8 নিউটন, ঘর্ষণ বল ছিল 63.8 নিউটন যখন 15 মিটার পার সেকেন্ড বেগে চলে। এখন আরেকটি বলছে গাড়িটি 20 মিটার পার সেকেন্ড অথবা 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে পারবে কি না। এটা নির্ণয় করার জন্য আমরা ভি ম্যাক্স অ্যান্ড ভি মিনিমাম বের করব। ভি ম্যাক্স, এই তো আমরা ভি ম্যাক্স পেয়েছিলাম কি, ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এটা, তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু √/, এর সম্পূর্ণ রুট হয়ে যাবে √/r জি, এইটা √/r জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা,
সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এখানে যদি আমরা মান বসাই দেই আর ইকুয়াল টু 30 ইন্টু 9.8 ইন্টু সাইন থিটা সাইন 30 প্লাস মিউ 0.3 ইন্টু কস 30 ডিভাইডেড বাই কস 30 মাইনাস 0.3 ইন্টু সাইন 30 17.66 মিটার পার সেকেন্ড। সুতরাং সর্বোচ্চ 17.66 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে চলতে পারবে। এখানে যেহেতু 20 মিটার পার সেকেন্ড, সুতরাং 20 মিটার পার সেকেন্ড বেগে সে নিরাপদে চলতে পারবে না। অ্যান্ড 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে পারবে কি, এজন্য ভি মিনিমাম বের করতে হবে। এই সূত্র থেকে ভি মিনিমাম বের করলে আমাদের কি আসে, √/30 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 প্লাস মাইনাস 0.3 ইন্টু cos 30 ডিভাইডেড বাই cos 30 প্লাস 0.3 ইন্টু সাইন 30। এখানে আছে 8.33। ভি মিনিমাম আসছে আমাদের 8.33 মিটার পার সেকেন্ড, কিন্তু এক্ষেত্রে 5 মিটার পার সেকেন্ড বেগেও চলতে পারবে না। সুতরাং 20 এবং 5 কোনো বেগেই আমাদের গাড়িটি চলতে পারবে না। সুতরাং ঘর্ষণ রিলেটেড বা ঘর্ষণ এবং ব্যাংকিং রিলেটেড এই টপিক ফান্ডামেন্টাল একটা টপিক ছিল। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আশা করি এই ম্যাথের সলিউশনটা বুঝেছো বা বুঝছেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং।